জানি না কে কেমন আছেন, তবে আশা করছি আপনারা যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে আমাদের যেই পাঠটি আমরা পড়ব সেটি হচ্ছে একটি সদ্য ভূমিষ্ঠ শিশুর প্রতিক্রিয়া কীরকম হয়। মানে যে শিশুটি মাত্র জন্মগ্রহণ করেছে তার প্রতিক্রিয়াগুলো কী হতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে একটু পড়ব। তো আমরা পাঠে মনোযোগ দিই। নবজাতকের স্নায়ু অপরিণত হওয়ায় কেউ এদের কাছ থেকে সমন্বিত ও অর্থবোধক নড়াচড়া আশা করতে পারে না। এসব নড়াচড়া কখনোই পারিপার্শ্বিক ঘটনার সাথে সম্পর্কযুক্ত নয় এবং এগুলো শিশুর নিয়ন্ত্রণাধীনও নয়। সদ্যজাত শিশুর অসহায়ত্বের এটি অন্যতম কারণ। এসব নড়াচড়া উদ্দেশ্যবর্জিত ও অর্থহীন হলেও শিশু বিশেষজ্ঞরা প্রক্রিয়াসমূহকে দুটি সাধারণ শ্রেণীতে বিভক্ত করেছেন। ক, ব্যাপক প্রতিক্রিয়া, যেটি কিনা মাস অ্যাক্টিভিটি। নবজাতকের দেহের একটি নির্দিষ্ট অংশে উদ্দীপনা প্রয়োগ করা হলে সেই অঞ্চলে চাঞ্চল্য বা উত্তেজনা বেশি হলেও সারা দেহে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খ, নির্দিষ্ট প্রতিক্রিয়া, স্পেসিফিক অ্যাক্টিভিটি। এরকম প্রতিক্রিয়া দেহের নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে। প্রতিবর্তে এরকম প্রতিক্রিয়ার অন্তর্ভুক্ত, যেটা কিনা রিফ্লেক্স, রিফ্লেক্স এরকম প্রতিক্রিয়ার অন্তর্ভুক্ত। নির্দিষ্ট সংবেদন উৎপাদনকারী উদ্দীপক প্রদানের ফলে স্বয়ংক্রিয়ভাবে যে নির্দিষ্ট প্রক্রিয়ার উদ্ভব হয় তাকে প্রতিবর্ত বলা হয়। একই উদ্দীপক বারবার প্রদান করলে প্রতিবর্তের কোনো পরিবর্তন হয় না। আরেক রকম প্রতিবর্তকে সাধারণ প্রতিক্রিয়া বলা হয়। কোনো নির্দিষ্ট অংশের পরিবর্তে মাংসপেশির বেশ কিছু জায়গায় যে উত্তেজনা অথবা তৎপরতা সৃষ্টি হয় তাকেই সাধারণ প্রতিক্রিয়া বলা হয়। দেহের অভ্যন্তরে অনুষ্ঠিত কোনো বিশেষ উদ্দীপনা অথবা বাইরের কোনো উদ্দীপনার কারণে প্রতিক্রিয়ার উদ্ভব হয়। ব্যাপক প্রতিক্রিয়া বা মাস অ্যাক্টিভিটি বলতে উদ্দীপনার প্রতি শরীরের সব অংশের যুগপৎ তৎপরতা বোঝায়। স্বাভাবিকভাবে শিশুর দেহে দিনে দিনে ব্যাপক প্রতিক্রিয়া এবং বারবার হাত পা ছোড়াছুড়ির সম্ভাবনা বৃদ্ধি পায়। জন্মের প্রথম 5 দিন কীভাবে প্রতিক্রিয়ার ব্যাপকতা ক্রমশ বৃদ্ধি পায় তা চিত্র 3.4 দেখানো হলো। এখানে 3.4 দেখানো হয়েছে যে প্রথম দিন, দ্বিতীয় দিন, এরকম করে 5 দিন, যেটি কিনা আবার আমাদের যে নড়াচড়ার মানটা সেই ক্ষেত্রে আপনার 2, 3 এবং সর্বোচ্চ 4 পরিমাণ ধরা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রথম দিনে দেখি সেটি হয়তো 2-এর চেয়ে কিছুটা মান বেশি, এবং দ্বিতীয় দিনে দেখলে সেটা প্রায় 3-এর কাছাকাছি, এবং তৃতীয় দিন আবার একটু কমে যায়, যেটি কিনা তখন 2.5-এর মতো চলে আসে, এবং চতুর্থ দিন দেখা যায় যে এই মাত্রা বৃদ্ধি পেয়ে 4-এর মতো চলে গিয়েছে, 4-এর কাছাকাছি চলে গিয়েছে, এবং পঞ্চম দিনে সেটি আবার ক্রমান্বয়ে কমতে থাকে, তবে 3-এর চেয়ে বেশি। দিনের বেলা বিভিন্ন ধরনের ব্যাপক নড়াচড়া দেখা যায়। সকালবেলা অনেকক্ষণ একভাবে ঘুমিয়ে থাকার পর শিশুরা উপভোগ করে বলে খুব বেশি নড়াচড়া করতে পারে। দুপুরে স্নান করানো, পোশাক পরানো ইত্যাদি পরিচর্যার মাধ্যমে পরিশ্রম হয়, ফলে তারা ক্লান্ত হয়ে পড়ে। সেজন্য দুপুরবেলা খুব কম নড়াচড়া করতে দেখা যায়। ভূমিষ্ঠ হওয়ার পরে গর্ভকালীন এবং প্রসবকালীন অভিজ্ঞতা শিশুর ব্যাপক নড়াচড়ার উপর প্রভাব বিস্তার করে। যেসব শিশু গর্ভাবস্থায় অতিরিক্ত নড়াচড়া করে, ভূমিষ্ঠ হওয়ার পরে সেসব শিশুরা বেশি সক্রিয় হতে পারে। প্রসব বিলম্বিত ও কষ্টকর হলে অথবা যদি প্রসবের সময় মাকে প্রচুর ঔষধ দেওয়া হয়, তবে তা প্রথম কয়েকদিন নবজাতককে বেশি নিষ্ক্রিয় করতে পারে। অস্ত্রোপচারের সাহায্যে যেসব শিশুর জন্ম হয় সেসব শিশু সাধারণত সবচেয়ে কম তৎপর হয়। সদ্যজাত শিশুর শারীরিক অবস্থা তার ব্যাপক নড়াচড়ার প্রবণতাকে নিয়ন্ত্রিত করে। ক্ষুধা, বেদনা এবং সাধারণ অস্বস্তির জন্য আতুরে শিশু বেশি নড়াচড়া করে, কিন্তু স্তন্যপানের পরপর নড়াচড়া বন্ধ হয়ে যায়। শিশুর পোশাক পরিচ্ছদ খুলে শরীর উন্মুক্ত করলে নড়াচড়া বৃদ্ধি পায়। বুকের অংশ এবং পায়ে বেশি পরিমাণ নড়াচড়া দেখা যায় এবং মাথা সবচেয়ে কম নাড়ায়। শিশু যখন জেগে থাকে এবং কান্নাকাটি করে তখন সবচেয়ে বেশি নড়াচড়া করে। পারিপার্শ্বিক অবস্থা নবজাতকের নড়াচড়ার উপর প্রভাব বিস্তার করে। আলো সবসময় সদ্যজাত শিশুর জন্য বিরক্তিকর এবং আলোর তীব্রতা বাড়ার সাথে সাথে বিরক্তির মাত্রাও বৃদ্ধি পায়। নির্দিষ্ট প্রতিক্রিয়া। 1. প্রতিবর্তক ক্রিয়া। গুরুত্বপূর্ণ প্রতিবর্তক ক্রিয়ার অধিকাংশ, যেমন চোখ পিটপিট করা, চোখ ও জিহ্বা নাড়া, চোষা, শরীর বাঁকানো, হাঁটু কাঁপানো, হাঁচি এবং অন্যান্য প্রতিক্রিয়া শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শুরু হয়।
প্রথম সূচিত প্রতিবর্ত ক্রিয়ার যথেষ্ট প্রাণ রক্ষাকারী মূল্য রয়েছে। অন্যান্য প্রতিবর্তগুলো জন্মের কয়েক ঘন্টা অথবা কয়েকদিন পরে শুরু হয়। ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে প্রতিবর্তগুলো শক্তিশালী হয়ে ওঠে। 2. সাধারণ প্রতিক্রিয়া। নবজাতক খুব সাধারণ যে প্রতিক্রিয়াগুলো করতে পারে সেগুলো হচ্ছে আলোর দিকে একভাবে তাকানো, স্বতঃস্ফূর্তভাবে চোখ নড়াচড়া করা, চোখ দিয়ে পানি বের করা, খাওয়ার প্রয়োজনীয় প্রতিক্রিয়া যেমন জিহ্বা, গাল এবং ঠোঁট, চোখ একসাথে নাড়ানো, আঙ্গুল চোষা, হাই তোলা, হেঁচকি ওঠানো, তালে তালে মুখ নাড়া, ভ্রু কুঁচকানো এবং কাঁপানো, মাথা ফেরানো এবং মাথা উপরে ওঠানো, দেহকে ঘুরানো, শরীর কাঁপানো, হাত এবং বাহুর নাড়াচাড়া, পা ছোড়া, পায়ের পাতা নাড়ানো ইত্যাদি। এসব প্রতিবর্ত অসমন্বিত এবং উদ্দেশ্যবিহীন। যা হোক, প্রতিক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ এজন্য যে এসব প্রতিবর্তের উপর ভিত্তি করে পরবর্তীকালে শিশুরা বিভিন্ন নৈপুণ্য আয়ত্ত করতে সক্ষম হয়। পরিণতিস্বরূপ এদের মধ্যে প্রতিক্রিয়া সমন্বিত হয়ে সুষ্ঠু আচরণের উদ্ভব হয়। নবজাতক কর্তৃক উচ্চারিত স্বরধ্বনির অর্থ। নবজাতক যে শব্দ উচ্চারণ করে সেগুলো দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। 1. কান্না এবং বিস্ফোরক বস্তুর মতো জোরে, এবং 2 হচ্ছে ভুসভুস অর্থহীন শব্দ। ভূমিষ্ঠ হওয়ার পরে ও প্রথম কয়েক মাসে শিশুর উচ্চারিত শব্দগুলোর মধ্যে কান্না প্রাধান্য লাভ করে। অবশ্য সুদূর প্রসারী দৃষ্টিকোণ থেকে বিচার করলে ভুসভুস শব্দ বেশি গুরুত্বপূর্ণ, কারণ এ জাতীয় শব্দ থেকে ক্রমে কথা ও ভাবার উৎপত্তি হয়। 1. কান্না। সাধারণত জন্মের সাথে সাথে অথবা কিছুক্ষণ পরে শিশু কেঁদে ওঠে। মাঝে মাঝে দেখা যায় যে শিশু ভূমিষ্ঠ হতে দেরি হলে অথবা প্রসব কষ্টকর হলে, অর্থাৎ জরায়ুতে থাকাকালীন অবস্থায়ও গর্ভস্থ শিশু কাঁদতে পারে বলে গবেষণায় ধরা পড়েছে। ভূমিষ্ঠ হওয়ার আগে এ ধরনের কান্নার ঘটনা খুবই কম, এবং এরকম কান্না খুব মারাত্মক, কারণ এর ফলে জরায়ুর তরল জলীয় পদার্থ গর্ভস্থ শিশুর গলায় ঢুকে শ্বাসরোধ করতে পারে। জন্মের সময় কান্না একটি যথার্থ প্রতিবর্ত ক্রিয়া। বাতাস ষড়যন্ত্রকে অতিক্রম করার সময় ষড়যন্ত্রে কম্পন সৃষ্টি হয়, এর ফলে কান্নার উৎপত্তি হয়। শ্বাসকার্য শুরু হওয়ার জন্য শ্বাসযন্ত্রকে প্রসারিত করা এবং রক্তে অক্সিজেন সরবরাহ করা কান্নার উদ্দেশ্য। ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরে কান্নার তীব্রতা এবং ধারাবাহিকতার তারতম্য দেখা যায়। অস্টওয়াল্ড এবং পেন্টম্যান এর বিবরণে দেখা যায় যে সদ্যজাত শিশুদের প্রথম শব্দ উচ্চারণ নির্ভর করে মাকে প্রসব বেদনা নিরসনের জন্য যে ধরনের ওষুধ দেয়া হবে এবং প্রসবের পরে তাড়াতাড়ি নাড়ি কেটে বাঁধার মতো বিষয়গুলোর উপর। সদ্যজাত শিশুদের কান্নার তারতম্য হেতু খুব সীমিত সংখ্যক শিশুর ক্ষেত্রে শিশু কী চায় তা নির্ধারণ করা সম্ভব। অস্টওয়াল্ড আতুরে শিশুর কান্না সামাজিক তাৎপর্য সম্বন্ধে বলেছেন যে নবজাতকের কান্না মানবিক আচরণের একটি ক্ষুদ্র উদাহরণ, যার সামাজিক তাৎপর্য রয়েছে। আতুরে শিশুর কান্না থেকে বোঝা যায় যে মাত্র একটি প্রাণী, অর্থাৎ একজন গর্ভবতী মায়ের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীলতা থেকে মুক্তি লাভ করে পরিবেশে অন্যান্য ব্যক্তির সাথে সে ভাবের আদান প্রদান করতে সক্ষম। মানবজাতির অস্তিত্ব বিশেষভাবে নির্ভর করে শিশুর যথার্থভাবে কান্না এবং মা কর্তৃক সেই কান্নার যথার্থ অর্থ অনুধাবনের উপর। প্রসবজনিত হতবুদ্ধি অবস্থা কাটিয়ে উঠলে নবজাতকের জন্ম মুহূর্তের চেয়ে অনেক বেশি সময় জেগে থাকে ও আগের চেয়ে অনেক বেশি কাঁদে। আতুরে শিশুর কান্নার কোনো নির্দিষ্ট সময় না থাকলেও দেখা গেছে যে সন্ধ্যা 6টা থেকে মধ্যরাত পর্যন্ত বেশি ঘন ঘন এবং তীক্ষ্ণ স্বরে কাঁদে। এ বয়সে কান্নার সাথে সাথে শিশুর দেহে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষিত হয়। কান্না যত তীব্র হয়, ব্যাপক প্রতিক্রিয়ার পরিসরও তত বিস্তৃতি লাভ করে। কান্নার সাথে সাথে শিশুর দেহ নড়াচড়া করলে বুঝতে হবে যে সে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে। কাজেই এ জাতীয় কান্না সদ্যজাত শিশুর এক ধরনের অভিব্যক্তি হিসাবে ধরা যায়। 2. ভুসভুস অর্থহীন শব্দ, এক্সপ্লোসিভ সাউন্ড। কান্না ছাড়াও সদ্যজাত শিশুরা গভীর শ্বাস প্রশ্বাসের মতো গভীর শব্দ করে। এ ধরনের শব্দ অর্থহীন এবং এর পেছনে কোনো অভিপ্রায় নেই। শিশুর শ্বাসযন্ত্রের পেশি যখনই সংকুচিত হয় তখনই আকস্মিকভাবে এ ধরনের শব্দ উৎপন্ন হয়। সাধারণভাবে এ ধরনের শব্দকে আদুরে শব্দ, কু, কলকল বা খলখল, গুরগ্লাস, ঘোতঘোত, গ্রান্টস ইত্যাদি বলা হয়। ক্রমে এসব শব্দ জোরালো হয়ে নিরর্থক মিষ্টি শব্দে বা বেভলিং পরিণত হয় এবং পরবর্তীকালে ভাষায় রূপান্তর লাভ করে। নবজাতকের সংবেদনশীলতা।
শিশুদের ইন্দ্রিয়গুলো উদ্দীপিত করা হলে যে পেশি প্রতিক্রিয়ার উৎপত্তি হয় তা শিশুর বোধশক্তি নির্ধারণের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হতে পারে বলে শিশু মনোবিজ্ঞানীদের ধারণা। অবশ্য যে কোনো উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়ার সত্যিকার অর্থে উদ্দীপনার প্রতি নির্দিষ্ট পেশি সঞ্চালন নাকি সেটি প্রতিক্রিয়ার অংশ বিশেষ তা বোঝা মুশকিল। একইভাবে নবজাতক কোনো প্রতিক্রিয়া না করলে সব সময়ই যে তার সংবেদনহীনতার পরিচায়ক তাও সত্যি নয়। এর একমাত্র ব্যাখ্যা হতে পারে যে দুর্বলতা হেতু উদ্দীপকটি শিশুর দেহে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারেনি। আতুরে শিশুর সংবেদনশীলতা পর্যবেক্ষণ করার আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে উপযুক্ত পদ্ধতি খুঁজে বের করা। যেমন সদ্য ভূমিষ্ঠ বর্ণ প্রত্যক্ষণ ক্ষমতা নির্ধারণের জন্য এখন পর্যন্ত একটিও নির্ভরযোগ্য অভিজ্ঞতা তৈরি হয়নি। ফলে যেসব শিশু প্রসবের সময় অথবা কিছুক্ষণের মধ্যে মারা যায় সেসব শিশুর চোখে অবস্থিত শঙ্কুর বা কোণ পর্যবেক্ষণ করে গবেষকরা সদ্য ভূমিষ্ঠ শিশু কোন রং দেখতে সক্ষম কিনা অথবা সাদা কালো রং দেখতে পায় কিনা সে সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন। শঙ্কুগুলো এ বয়সে অপরিণত থাকে বলে অনুমান করা হয় এসব শিশু বর্ণান্ধ। নবজাতকের প্রতিক্রিয়া করার ক্ষমতা যে তার সার্বিক অবস্থার উপর নির্ভরশীল সে সম্পর্কে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। সদ্য ভূমিষ্ঠ শিশু যখন জন্মকালীন অভিজ্ঞতার ফলে হতবাক হয়ে পড়ে, তন্দ্রাচ্ছন্ন থাকে অথবা ঘুমিয়ে থাকে অথবা দুধ পান করতে ব্যস্ত থাকে তখন উদ্দীপকের প্রতি যে ধরনের প্রতিক্রিয়া করে অবস্থার পরিবর্তনে তার চেয়ে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে। একইভাবে উদ্দীপক মাত্রার তারতম্য শিশুর সংবেদনমূলক প্রতিক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে। এখনও নবজাতকের সংবেদন ক্ষমতা সম্পর্কে অনেক কিছুই অজ্ঞাত। সেজন্য সংবেদন সৃষ্টিকারী বিভিন্ন উদ্দীপকের মধ্যে পার্থক্য নির্ণয় করার মতো যথেষ্ট ক্ষমতা এদের নেই বলে বিশ্বাস করা হয়। এর বিপরীতে এমন মনে করা হয় যে শিশুরা অনেক বেশি ক্ষমতার অধিকারী। উন্নতমানের পরীক্ষণ পদ্ধতির প্রয়োগ ও সদ্যজাত শিশুদের সংবেদন ক্ষমতা সম্পর্কে মনোবিজ্ঞানীদের অদম্য কৌতূহলের পরিপ্রেক্ষিতে সদ্যজাত শিশুদের সংবেদন বিষয়ক জ্ঞানের প্রসার ঘটেছে। এখন পর্যন্ত এসব শিশুর সংবেদন ক্ষমতা সম্পর্কে যতটুকু জানা গেছে এখানে তা বর্ণনা করা হলো। 1. দৃষ্টি। জন্মের পরপরই শিশুদের অন্ধ বলা যায় না সত্যি, তবে ফোবিয়া চতুর্দিক ছাড়া অন্যান্য অঞ্চলে অবস্থিত দণ্ডগুলো রডস RWDS অপরিণত থাকায় দৃষ্টির প্রসারতা পূর্ণবয়স্ক ব্যক্তির দৃষ্টি প্রসারের প্রায় অর্ধেক। শঙ্কু বা কোণ অপরিণত হওয়ায় শিশুরা পূর্ণ রং দেখতে পায় না অথবা খুব সামান্য দেখতে পায় বলে অনুমান করা হয়। চোখের পেশির দুর্বলতার জন্য এরা একসাথে দুটি চোখ একটি বস্তুর উপর নিবন্ধ করতে অক্ষম, ফলে সব কিছুই ঝাপসা দেখে বলে ধারণা করা হয়। সদ্য ভূমিষ্ঠ শিশু যে বস্তুর উজ্জ্বলতার তারতম্য বুঝতে সক্ষম তার যথেষ্ট প্রমাণ পাওয়া গেলেও সে সম্পর্কে গবেষকেরা কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। চোখ ঘুরিয়ে তাকানো অর্থাৎ দোলায়মান কোনো বস্তুর দিকে তাকিয়ে আবার চোখকে আগের জায়গায় ফিরিয়ে আনা অপটিক নিস্টাগমাস, আমি বানানটি করে দিচ্ছি, আমি দুঃখিত, আমি ইংরেজিতে অত ভালো না। অপটিক, এই বানানটি ঠিক আছে, OPTIC NYSTAGMUS। যাই হোক, সমান্তরাল ও লম্বভাবে দৃষ্টিপাত করার ক্ষমতা ভূমিষ্ঠ হওয়ার প্রথম সপ্তাহেই শিশুরা অর্জন করে। 2. শ্রবণ। জন্ম পরবর্তী কয়েকদিন পর্যন্ত নবজাতকের কানের মধ্যবর্তী অংশ অ্যামনিওটিক তরল পদার্থে বা অ্যামিউনিটিক ফ্লুইড পূর্ণ থাকার কারণে কানের অভ্যন্তরে যেখানে শ্রবণ কোষ রয়েছে সেখানে শব্দ তরঙ্গ পৌঁছাতে পারে না। এছাড়াও সেখানকার কোষগুলোর বৃদ্ধি তখন পর্যন্ত সম্পূর্ণ না হওয়ায় নবজাতকের শ্রবণ ক্ষমতা অন্যান্য সংবেদন ক্ষমতার তুলনার সবচেয়ে দুর্বল অনুমান করা হয়। সে স্বল্প কম্পাঙ্ক শব্দ উঁচু কম্পাঙ্ক শব্দের চেয়ে বেশি তাড়াতাড়ি শুনতে পারে। আবার এও দেখা গিয়েছে যে নবজাতক অন্যান্য শব্দের চেয়ে মানুষের স্বর শুনে বেশি তাড়াতাড়ি প্রতিক্রিয়া করতে পারে। আভ্যন্তরীণ কানের অ্যামনিওটিক পদার্থ গুঁড়িয়ে সরে যাওয়ার সাথে সাথে জন্মের 3-4 দিনের মধ্যেই নবজাতক পরিষ্কার শুনতে পায় এবং তখন থেকেই কোন দিক থেকে শব্দ আসছে শিশু বুঝতে পারে। 3. ঘ্রাণ। জন্মের সময় থেকেই নবজাতকের নাকের ভিতরে ঘ্রাণ কোষগুলো পরিপক্ক থাকে। সেজন্য নবজাতক যে বিভিন্ন ধরনের গন্ধ বুঝতে সক্ষম তা কান্না, মাথা ঘোরানো, কটুগন্ধ পরিহারের প্রচেষ্টা, সুগন্ধি উদ্দীপকের প্রতি চুষে খাওয়ার মতো প্রতিক্রিয়া ও দেহ শিথিল করা ইত্যাদি লক্ষ্য করলে বোঝা যায়। 4. স্বাদ।
গন্ধ সবসময় স্বাদ গ্রহণ প্রতিক্রিয়ার সাথে জড়িত। আবার জিহ্বার উপরের এবং মুখের ভেতরের দেওয়ালে অবস্থিত স্বাদ গ্রহণকারী কোষগুলো জন্ম সময়ে সুগঠিত থাকায় নবজাতকের স্বাদ গ্রহণের ক্ষমতা তীক্ষ্ণ। স্বাদ সংবেদন বিভিন্ন প্রকারের হয়, যেমন মিষ্টি খাবার মুখে দিলে স্বীকৃতিসূচক প্রতিক্রিয়া হিসেবে শিশু দেহকে শিথিল করে আরামে চুষতে শুরু করে। লবণাক্ত কিংবা টক ও তেতো খাবার মুখে দেওয়া হলে প্রত্যাখ্যান সূচক প্রতিক্রিয়া হিসেবে আতুরে শিশুরা কাঁদে ও পা ছোড়ে। 5. অঙ্গ প্রত্যঙ্গের সংবেদনশীলতা। জন্মের পর ক্ষুধার উদ্রেক হয়। জন্মের প্রথম দিনেই শিশুর পাকস্থলীতে ক্ষুধাজনিত সংকোচন শুরু হয়। এ সময় তৃষ্ণারও উদ্রেক হয়। 6. ত্বক সংবেদন। স্পর্শ, চাপ ও তাপ সংবেদন জন্মের সময় বেশ শক্তিশালী থাকে। শিশুর ঠোঁটের ত্বক খুব স্পর্শকাতর, কিন্তু দেহকাণ্ড, উরু ও বাহুর ত্বক অপেক্ষাকৃত কম সংবেদনশীল। জন্মের প্রথম 2-1 দিন ব্যথার অনুভূতি দুর্বল হলেও খুব অল্প সময়ের মধ্যে সঠিক অনুভূতির উদ্ভব হয়। দেহের বাইরের যে আভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে বেদনার অনুভূতি খুব তাড়াতাড়ি সূচিত হয়। নবজাতকের চেতনা। চোখ ও কানের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় দুটি অপেক্ষাকৃত অপরিণত অবস্থায় থাকার কারণে নবজাতক চারপাশে কী ঘটছে সে সম্পর্কে সে যথেষ্ট সচেতন নয়। এরকম ধারণা খুবই যুক্তিসঙ্গত। জেমস এর মতে সদ্য ভূমিষ্ঠ শিশুর চেতনাকে এক ব্যাপক নিরন্তর বিভ্রান্তির উন্মেষ হিসাবে চিহ্নিত করা যায়। পূর্বে উল্লেখ করা হয়েছে যে ভূমিষ্ঠ হওয়ার প্রথম 2-1 দিন নবজাতকের প্রতিক্রিয়ার কিছুটা বিশৃঙ্খলতা বিরাজ করে, অর্থাৎ শিশুরা চারপাশে কী ঘটছে সে সম্পর্কে সম্পূর্ণ সচেতন নয়। ধীরে ধীরে জন্মকালীন মানসিক আঘাত অথবা বিভ্রান্তির অবস্থা দূর হয়ে যাওয়ায় শিশুর ইন্দ্রিয়গুলো সক্রিয় হয়ে উঠলে নবজাতক পরিবেশ সম্বন্ধে সচেতন হয়। আতুরে শিশুর সচেতনতার উপর প্রসূতি মায়ের শরীরে প্রসব ব্যথা প্রশমনকারী ঔষধ প্রয়োগের গুরুতর প্রভাব লক্ষিত হয়। একটা পূর্ণবয়সের শিশু কষ্টকর প্রক্রিয়ায় জন্মালেও অল্প সময়ের মধ্যেই সে জন্ম সংক্রান্ত সাময়িক বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম, কিন্তু একটি অপরিণত শিশুর পক্ষে স্বাভাবিক প্রতিক্রিয়া করতে অনেক সময়ের প্রয়োজন। সেজন্য পরিবেশ সম্পর্কে সচেতন হতে এদের আরও বেশি সময় লাগে। সদ্য ভূমিষ্ঠ শিশুর শিক্ষণ ক্ষমতা। কোনো কিছু শিখতে হলে একজন ব্যক্তিকে সে সম্পর্কে অবগত হতে হয়। অধিকন্তু মস্তিষ্ক ও স্নায়ুগুলোর যথেষ্ট বিকাশ কর্মক্ষম হওয়া প্রয়োজন। বস্তুত ভূমিষ্ঠ হওয়ার পরে বেশ কয়েকদিন নবজাতকের মধ্যে এরকম ক্ষমতার অভাব দেখা যায়। সাপেক্ষীকরণ ও অনুষঙ্গ, কন্ডিশনিং অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রক্রিয়ার মতো খুব সহজ শিক্ষণ পদ্ধতি অনুসরণ করেও সদ্যজাত শিশুরা কিছু শিখতে পারে না বলে জানা গেছে। বোধ হয় খাওয়ার পরিস্থিতি ছাড়া অন্য কোনো সময় এদের সাপেক্ষ প্রতিক্রিয়ার বা কন্ডিশনড রেসপন্স প্রশিক্ষণ দেওয়া খুবই দুঃসাধ্য। প্রশিক্ষণের মাধ্যমে সাপেক্ষ প্রতিক্রিয়া করতে শিখলেও এরা স্থায়িত্ব ক্ষণস্থায়ী হওয়ায় এরকম প্রতিক্রিয়ার কার্যকারিতা খুব কম। সদ্য ভূমিষ্ঠ শিশুর আবেগ। শিশু মনোবিজ্ঞানীদের মতে সদ্য ভূমিষ্ঠ শিশুর প্রতিক্রিয়ার অসামঞ্জস্যতা সম্পর্কে অবগত হয়েও কেউ যদি এদের মধ্যে আবেগের সুস্পষ্ট বহিঃপ্রকাশ দেখতে আগ্রহী হন, তবে সেটি খুবই অযৌক্তিক হবে। এর পরিবর্তে সদ্য ভূমিষ্ঠ শিশুর বিশৃঙ্খল প্রতিক্রিয়াকে আনন্দিত অথবা দুঃখিত এরকম দুই মানসিক অবস্থা হিসাবে গণ্য করা সমীচীন। আনন্দ নির্দেশক আবেগময় অবস্থা হচ্ছে দৈহিক শিথিলতা। কষ্ট অথবা অসুবিধাজনক অবস্থায় শিশুর দেহে কাঠিন্য দেখা দেয়। সদ্য ভূমিষ্ঠ শিশুর আবেগময়তার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রতিক্রিয়ার মাত্রার অপরিবর্তনীয়তা, অর্থাৎ বেশি খুশি অথবা কম খুশি অনুভূতির এরকম হ্রাসবৃদ্ধি প্রতিক্রিয়ার ফুটে ওঠে না। যে কোনো উদ্দীপকের ফলে আবেগের উদ্ভব হোক না কেন সেটি আকস্মিকভাবে সৃষ্টি হয় এবং প্রচণ্ড রূপ ধারণ করে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমাদের কথা হবে আতুরকালে ব্যক্তিত্বের উন্মেষ কিভাবে ঘটে এবং তার কী ধরনের উপাদানগুলো থাকে, কীরকম বিপত্তিগুলো হতে পারে একাধিক সন্তান হলে বা অপরিণত সন্তান প্রসব করলে, আতুরে শিশুর মৃত্যু কেন হয় বা এটার কারণগুলো কি হতে পারে, মানসিক বিপত্তি কেমন হয়, বা আতুরে শিশুর অন্যান্য ব্যক্তিত্ব বা তার অসহায়ত্ব কীরকম থাকে, বা উদ্দীপনার অভাবে কি হয়, কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরূপ মনোভাব কীরকম প্রভাব পড়ে, এই ব্যাপারগুলোই আমরা দেখব পরবর্তী
যেই পর্বটি হবে সেটিতে, এবং তার মধ্য দিয়ে এই প্রথম পর্ব হয়তো শেষ হতে যাচ্ছে। যাই হোক, মানে প্রথম অংশটা আর কি পাঠের। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানতা অবলম্বন করে থাকেন, নিরাপত্তা বজায় থাকেন। কারণ কি হয় কে জানে, কীরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে দেশ। এসব নিয়ে ভাবলেও কেমন লাগে, খুব ভালো অনুভূতি আসে না আর কি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবার সুস্বাস্থ্য, সবাই দীর্ঘায়ু হন এই কামনাই করছি। সবার জন্য শুভকামনা ও ভালোবাসা থাকবে।